হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। দেখো, আজ তোমাদের সাথে যে গল্পটি নিয়ে আলোচনা করব তার নাম হলো ছুটি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই গল্পটি সাধনা পত্রিকায় 1299 বঙ্গাব্দের পৌষ মাসে প্রকাশিত হয়। ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা এই চিঠিতেও এই গল্প রচনার উৎসের কথা লেখা আছে। গল্পটির পরে গল্পগুচ্ছতে সংকলিত হয়। এই গল্পটি শুরু হয় কিছু ছেলে নদীর পাড়ে খেলাকে কেন্দ্র করে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো ফটিক। একদিন ফটিকের কৌতূহল হয় যে সে নদীর পাড়ে পড়ে থাকা একটি নৌকার মাস্তুল তৈরি করার কাঠকে নিয়ে নদীর জলে গড়িয়ে দিয়ে খেলবে। এটা শুনে ছোট ভাই মাখন ফটিককে বাধা দেয়, কিন্তু ফটিক বাধা না শুনে সবাই মিলে সেই কাঠটিকে মারো ঠেলা হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো করতে করতে সেটাকে গড়িয়ে দেয়। আর সেটাকেই বাধা দেওয়ার জন্য মাখনলাল সেই গাছের গুঁড়িটার উপরে বসে পড়ে এবং সে পড়ে গিয়ে আঘাত পায়। আঘাত পেয়ে মাখনলাল কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়। এমন সময় বিশ্বম্বরবাবু অর্থাৎ তার মামা, কিন্তু ফটিক তার মামাকে চিনতে পারে না এবং তার মামাও ফটিককে চিনতে না পেরে ফটিককেই জিজ্ঞাসা করে তার বাড়ির ঠিকানা। এবং ফটিক তার মামা অর্থাৎ বিশ্বম্ভরবাবুকে ঠিকানা তো বলেই না, আবার ইশারা করে তাকে বিভ্রান্ত করে। এরপর মাখন বাড়িতে গিয়ে মায়ের কাছে অভিযোগ করে যে ফটিক তাকে মেরেছে এবং বাঘা বাগদি ফটিককে নদীর পাড় থেকে ধরে নিয়ে যায় বাড়িতে মার কাছে। ফটিককে তার মা জিজ্ঞাসা করেন যে সে তার ভাইকে মেরেছে কিনা। ফটিক বলে যে সে মাখনকে মারেনি, কিন্তু মাখন মিথ্যে কথা বলে যে তাকে ফটিক মেরেছে। এটা শুনে ফটিক মাথা গরম করে আর তার ভাইকে এক চড় মারে এবং মা এতে বাধা দিতে যাওয়ায় সে মাকে ফেলে দেয়। মা খুব চিৎকার করতে শুরু করে আর ঠিক এই মুহূর্তেই ফটিকের মামা বাড়িতে ঢোকেন। ফটিকরা দুই ভাই, ফটিক বড় এবং মাখন ছোট। তাদের বাবা নেই। পশ্চিম থেকে ফিরে বোন এবং ভাগ্নেদের খোঁজ নেওয়ার জন্যই ফটিকের মামা অনেক দিন পরে তাদের বাড়িতে এসেছে। তাই সে ফটিক এবং ফটিকের ভাইকে প্রথমে চিনতে পারেনি। বিশ্বম্বরবাবু তার বোনের বাড়িতে কয়েকদিন থাকবে বলে এসেছেন এবং তিনি কথায় কথায় ভাগ্নেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি বিষয়ে জানতে চান তার মায়ের কাছে। তাই ফটিকের মা জানায় ফটিক পড়াশোনায় মোটেই ভালো নয়, অবাধ্য, উচ্ছৃঙ্খল এবং অমনোযোগী। বরং সে তুলনায় মাখন অনেক সুশীল এবং পড়াশোনায়ও খুব মনোযোগী। শুধু তাই নয়, সে তার দাদাকে বলল ফটিক আমার হাড় জ্বালাতন করছে। এই অভিযোগ শোনার পর বিশ্বম্বরবাবু তার ভাগ্নেকে নিয়ে অর্থাৎ ফটিককে নিয়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার বোনকে জানান। প্রথমে প্রস্তাবটা তিনি মেনে না নিলেও ফটিকের ভালোর কথা ভেবে তিনি সম্মতি দেন এবং এটা যখন ফটিক জানতে পারল তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ল এবং সে বারবার মামাকে জিজ্ঞাসা করতে লাগলো কি সে কবে যাবে কলকাতা। আর তার সম্পত্তি, ঘুড়ি, লাঠাই সব কিছু চিরদিনের মতো তার ভাই মাখনলালকে দিয়ে গেল। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। ডিসেম্বর মাসে আমরা তোমাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে এসেছি। তোমরা যারা এখনও ভাবছো অনলাইন টিউশন নেবে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ডিসেম্বর মাসে যারা একটা বা একটার বেশি সাবজেক্ট নিয়ে ভর্তি হবে আমাদের টিউশনে বা আমাদের অনলাইন কোচিংয়ে, তাদের দিতে হবে মাত্র 350 টাকা। আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, মাত্র 350 টাকা পুরো সেমিস্টারের জন্য। যারা পড়তে ইচ্ছুক তারা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই। এই অফার খুবই লিমিটেড, কারণ ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে 10 তারিখ অবধিই থাকবে এই অফারটি।
মামার বাড়ি পৌঁছে ফটিক মামির সঙ্গে আলাপ করল, কিন্তু মামি এ ব্যাপারে বিশ্বম্ভরবাবুর প্রতি সন্তুষ্ট হতে পারলেন না। কেননা তার 3টি ছেলে আছে এবং তিনি নিজে নিজের নিয়মে ঘরকন্না করছিলেন। হঠাৎ এরকম 13 বছরের অশিক্ষিত পাড়া গাঁয়ের একটি ছেলেকে দেখে তিনি খুব একটা খুশি হলেন না। তিনি বিশ্বম্ভরবাবুর প্রতি রেগে গিয়ে বললেন যে এত বয়স হলো, কিছু মাত্র কাণ্ডজ্ঞান হয়। ফটিকের আচার আচরণ, স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য যে সকলকে মোহিত করতে পারে না তা বলাই বাহুল্য। তাই তার ভাগ্যে জোটে আদরের পরিবর্তে অবজ্ঞা। তবে ফটিকও বুঝতে পারে পৃথিবীর কোথাও সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না। তাই মামার বাড়িতে স্নেহ থেকে বঞ্চিত, মায়ের থেকে দূরে থেকে ফটিকের চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। নিজের বাড়ি ছাড়া কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক, চারিদিকে পদে পদে কাঁটার মতো বেঁধে। শুধু তাই নয়, ফটিক উপলব্ধি করতে পারত তার মামির অনাদর এবং কাজ করিয়ে নেওয়ার পর অকৃতজ্ঞের মতো আচরণ। কিশোর বালকেরা যখন প্রবাসে অনাদর পেতে থাকে, তখন স্বাভাবিকভাবেই তাদের মন চলে যায় গ্রামে, তাদের নিজের বাড়িতে। ফটিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। এরপর আবার হাঁপ ছাড়বারও জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত। শুধু গ্রাম নয়, গ্রামে যখন ছিল তার সেই শৈশব স্মৃতি বারবার তার স্মৃতির মণিকোঠায় থেকে বেরিয়ে আসতে চাইত। ঘুড়ি ওড়ানো, নদীর তীরে খেলাধুলা, বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন ক্রিয়াকলাপ, মায়ের শাসনে সব কিছুই তার মনের কোণে ভিড় করে আসতো। তাই জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল তার কাছে যাবার অন্ধ ইচ্ছা, কেবল একটা অদেখা অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক বন্ধন। সেই লজ্জিত, শঙ্কিত, অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো। বিদ্যালয়ে তার পরিচিতি ছিল নির্বোধ ও অমনোযোগী বালক হিসাবে। শিক্ষক মহাশয় প্রশ্ন জিজ্ঞাসা করলে ফটিক হাঁ করে তাকিয়ে থাকত। শিক্ষক মহাশয়ের শাসনও নীরবে হজম করত। অন্যান্য ছেলেরা যখন ছুটির সময় খেলাধুলা করত, তখন ফটিক জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলির ছাদ দেখত। এইভাবে কিছুদিন অতিবাহিত হবার পর অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল, মামা, মার কাছে কবে যাব? মামা উত্তরে বলেছিল, স্কুলের ছুটি হোক। এরপর একদিন ফটিক স্কুলের বই হারিয়ে ফেলল। তাই শিক্ষক মহাশয় প্রায়শই তাকে মারধর অপমান করতে থাকেন। ফটিকের এমন অবস্থা হলো যে বিদ্যালয়ে তার মামাতো ভাইরা ফটিকের পরিচয় দিতে কুণ্ঠিত হতো এবং ফটিকের এই শাস্তি বিধানের ক্ষেত্রে তারা এটাকে উপভোগ করত। আর এই ধরনের মানসিক অত্যাচার যখন অসহনীয় হলো, তখন সে তার বই হারানোর কথা তার মামিকে জানালো। তার উত্তরে মামি তাকে বলল, বেশ করেছো, আমি তোমাকে মাসে মধ্যে 5বার করে বই কিনে দিতে পারবো না। মাসে 5বার বই কিনে দেওয়ার কথা শুনে এবং পরের পয়সা এইভাবে নষ্ট করছে এই উপলব্ধি করে তার মায়ের প্রতি অত্যন্ত অভিমান হলো। নিজের প্রতি হীনতা এবং দৈন্যতা তাকে মাটির সাথে মিশিয়ে দিল। বিদ্যালয় থেকে ফিরে এসে রাত্রে তার মাথা ব্যথা এবং জ্বর এলো। জ্বর হলেও তার মামির কাছে সে বোঝা হয়ে দাঁড়াবে, এই ভেবে সে তার বাড়ি থেকে পরের দিন পালিয়ে গেল। সেই রাত্রি থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। পুলিশ তার গাড়ি থেকে অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে ফটিককে বিশ্বম্ভরবাবুর বাড়িতে নামিয়ে দিয়ে গেল। ফটিকের তখন আপাদমস্তক ভেজা, সর্বাঙ্গে কাদা,
মুখ চক্ষু লোহিতবর্ণ, থরথর করে কাঁপছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে তুলে তাকে ভিতরে নিয়ে গেলেন। মামি বিশ্বম্বরবাবুকে বললেন সে যেন ফটিককে তার বাড়ি পাঠিয়ে দেয়। তাতে ফটিক কেঁদে উঠে জানালো যে সে তার মার কাছেই যাচ্ছিল। পুলিশে তাকে ফিরিয়ে এনেছে। তারপর ফটিকের জ্বর ক্রমশ বাড়তে থাকায় বিশ্বম্বরবাবু ডাক্তার নিয়ে এলেন। ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করে কড়িকাঠের দিকে হতবুদ্ধি হয়ে তাকিয়ে বলল, মামা, এখন কি আমার ছুটি হয়েছে? বিশ্বম্বরবাবু সস্নেহে ফটিকের কাছে এসে বসলেন। ফটিক তার মা সম্বন্ধে নানা কথা বিড়বিড় করে বলতে লাগলো। ফটিকের মনের ভাব বুঝে ফটিকের কানের কাছে তার মামা বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার পরদিনও কেটে গেল। ডাক্তার ফটিকের অবস্থা খারাপ বলে জানিয়ে দিল। ফটিকের মামাও ফটিকের বিছানায় বসে তার বোনের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। শয্যায় শুয়ে মায়ের আগমন কামনা করে প্রলাপ বকতে লাগলো। যেমন করে জাহাজের খালাসিরা সুর করে জল মাপে, সেই সুর করতে লাগলো। বাড়ি থেকে আসার সময় সে স্টিমারে এই দৃশ্য দেখেছিল। এবং এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ফটিকের ঘরে প্রবেশ করে শোক প্রকাশ করতে লাগলেন এবং পরে ফটিকের শয্যার ওপর আছাড় খেয়ে পড়ে উচ্চস্বরে ডাকলেন, ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে বলল, হ্যাঁ। মা আবার ডাকলেন, ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করে মৃদুর স্বরে বলল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো, এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা ছুটি বলতে জানি অবসর বা অবকাশ বা ফুসরাত বা প্রত্যেক দিনের কাজের শেষ। কিন্তু এখানে বা এই গল্পে ছুটি মানে অবসর বা দৈনিক কাজের অবসর নয়। এই ছুটি আসলে মুক্তি, সেই মুক্তি যা বর্তমান স্নেহ প্রেমহীন ইহজগৎ থেকে চিরতরে মুক্তি। এই ছুটি গল্পের ফটিক হলো প্রকৃতির সন্তান। যেমন আমরা অতিথি গল্পে তারাপদ, পোস্টমাস্টার গল্পের রতন, শুভা গল্পের শুভা, সমাপ্তির মৃন্ময়ী, এদের মতোই ফটিক হলো প্রকৃতির সন্তান। এরাও ছিল প্রকৃতির সন্তান। তাদের স্বভাবে, আবেগে, আচরণে, বিচ্ছেদে প্রকৃতির মর্মসত্য উচ্চারিত হয়েছে। তাই ছুটির অর্থ এখানে মুক্তি, এবং সেই মুক্তি ফটিকের স্নেহ প্রেমহীন কৃত্রিম জীবন থেকে, যে জীবন তার বাঞ্ছিত ছিল না, কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে তা মেনে নিতে হয়েছে। তাই ফটিকের মুক্তি এই গল্পকে দিয়েছে ছোট গল্পের একটি বাঞ্ছিত শিল্পরূপ। তাই গল্পের শেষে রবীন্দ্রনাথ ফটিকের কণ্ঠে বসিয়েছেন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। গল্পের শেষে আমরা দেখি ফটিক অকাল ব্যাধিতে আক্রান্ত হয়। মৃত্যুর মধ্যে দিয়েই তার মুক্তি আসে, তার মুক্তি হয় ইহজীবন থেকে। মুক্তিই ব্যঞ্জনায় ছুটি নামে অভিহিত হয়েছে।